করে বাংলাদেশটাকে বিনির্মাণ করা। সেই লক্ষ্যে আমাদের মোটো হচ্ছে তিনটি, সেটি হচ্ছে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। তো আমরা আমাদের আগামী যে 28 তারিখ 28 ফেব্রুয়ারি সেদিন থেকে আমাদের কর্মসূচি শুরু হবে এবং আমাদের যে বাকি যে কর্মসূচিগুলো আছে সে ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবেন আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের 28 ফেব্রুয়ারি যে পথ চলা শুরু হয়েছিল, আগামী 28 ফেব্রুয়ারি আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক, জনতা, সকল পেশাজীবী মানুষ একসাথে অংশগ্রহণ করেছে। ফলে আজকের এই 1 বছর পূর্তি অনুসারে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণ, একটি ইনসাফ, মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার সেই লক্ষ্যে এই গণ অভ্যুত্থানে যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শ্রমিক সকলদের একসাথে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমাদের প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে আমরা শহীদ পরিবার, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, একই সাথে আমাদের পেশাজীবী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যান্য সহযোদ্ধা বন্ধু, সাংবাদিকবৃন্দ সহ সবাইকে নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি ইফতার মাহফিল করব। সেখানে আমাদের একই সাথে ফটো এক্সিবিশন চলবে এবং 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 11ই মার্চ পর্যন্ত আমাদের অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানে আমাদের ধারাবাহিক ইফতার মাহফিলগুলো চলবে। একই ফরম্যাটে ওই বিভাগের আমাদের দলের নেতৃবৃন্দ এবং একই সাথে শহীদ পরিবার এবং ওই বিভাগের যারা গুণীজন আছেন তাদেরকে নিয়ে। সেক্ষেত্রে আগামী 28 তারিখ বিকাল 4টায় ধানমন্ডির আবাহনী মাঠে আমাদের যে স্লোগান, সেই স্লোগান নিয়ে আমাদের এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী হবে। একই সাথে 2রা মার্চ আমাদের চট্টগ্রাম, 3রা মার্চ কুমিল্লা, 4ঠা মার্চ সিলেট এবং 5ই মার্চ ময়মনসিংহ এবং 7ই মার্চ ফরিদপুর, 8ই মার্চ বরিশাল, 9 মার্চ খুলনা এবং 10ই মার্চ রাজশাহী, সর্বশেষ 11ই মার্চ রংপুরে বিভাগীয় ইফতার মাহফিল এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার এবং অন্যান্য যারা জেলা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে আমাদের যে ইফতার মাহফিল হবে সেখানে আমাদের ফটো এক্সিবিশন থাকবে এবং একই সাথে দীর্ঘ 1 বছরে আমাদের যে রাজনৈতিক পথ চলার যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে ইভেন্টগুলো আছে সেগুলোর একটা ধারাবাহিক ক্রম থাকবে, সেটাকে আমরা হিস্ট্রি ওয়াল বলবো। এবং একই সাথে ফটো এক্সিবিশন এবং ফটো বুথ থাকবে। আমরা সেখানে আপনারাও আসবেন, বিশেষ করে আজকে যারা আমাদের এই প্রোগ্রাম যারা নিয়মিত আমাদের বিশেষ করে আপনারা কভার করে থাকেন আর কি, তা আমরা আপনাদেরকেও বিশেষভাবে সেদিন আমন্ত্রণ জানাবো। কারণ আমন্ত্রিত অতিথি হিসাবে বিশেষ করে শহীদ পরিবার এবং একই সাথে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিকদেরই সাধারণত এনসিপির সাথে নিয়মিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব দিয়ে থাকে। সেই জায়গার থেকে যারা আমাদের নিয়মিত ফ্যাসিবাদ বিরোধী সময় ভূমিকা রেখেছেন আপনারা, তাদেরকেও আমরা সেদিন একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি। যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এই সমসাময়িক ইস্যুতে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনি যেটি বলেছেন যে আমরা দেখেছি যে গত 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকে আজকে প্রায় 26শে ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় 10 দিন হলো
আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, আমরা একটি সমস্যা দেখেছিলাম যে ফ্যাসিবাদের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কাঠামোর একটা মৌলিক পরিবর্তন দরকার। সেই জায়গা থেকে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র সরকার দলীয় লোকদের যেন নিয়োগ করা না হয়, একটি স্বাধীনভাবে যোগ্য ব্যক্তিদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথমেই যে সংবিধান সংস্কার পরিষদ, একই সাথে যে 12ই ফেব্রুয়ারি গণভোট হয়েছে, সেই গণভোটে যে হ্যাঁ জয়যুক্তর মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে শপথ না নিয়ে। এরপরে আমরা দেখলাম যে প্রতিষ্ঠানগুলোতে অন্তর্বর্তী সরকারের সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে এক ধরনের নানা ধরনের হয়রানি করে তাদেরকে সেখানকে যেতে বাধ্য করছে। বিশেষ করে গতকালকে বাংলাদেশ ব্যাংকের যেই প্রক্রিয়ায় গভর্নর নিয়োগ হয়েছে, সেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে আমরা একটি দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে যারা আওয়ামীপন্থী নীল দলের কর্মকর্তা হিসাবে যারা নির্বাচিত হয়েছেন, তারাই এখন বিএনপিদের কর্মকর্তাদের সাথে একত্রিত হয়ে আন্দোলন করছেন এই গভর্নরের বিরুদ্ধে, এবং যেটি একটি এর ঘটনা, এর পূর্বে কখনো এগুলো আসলে ঘটেনি। একই সাথে আমরা দেখেছি যে সরকার গঠনের ঠিক পরপরই যেসব গণমাধ্যমে অনেকে কাজ করছেন, তাদের অনেককে নানা ধরনের হয়রানি করা হচ্ছে, জোরপূর্বক অনেককে ছুটি দেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা, সেই সংবাদ সংস্থার প্রধানকে যেভাবে হেনস্থা করে চলে যেতে বাধ্য করেছে। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে নানা ধরনের, আপনারা যেটা বলছেন যে ফ্যাসিবাদ ফিরে আসার কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে সিনিয়র রাজনীতিবিদরা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা গণভোটের রায় নিয়ে যেভাবে মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো আসলে কোনো ধরনের আশাব্যঞ্জক না। ফলে আমরা প্রত্যাশা করব যে বিএনপি গণ অভ্যুত্থান পরবর্তীতে তারা জনগণের যে রায় আকাঙ্ক্ষা, সেটার প্রতি শ্রদ্ধা থাকবে। যদি তারা ফ্যাসিবাদে ফিরে যাওয়ার চেষ্টা করে, সেটা অবশ্যই বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আপামর ছাত্র জনতা তাদেরকে সেটির পথ থেকে ফিরে থাকতে বাধ্য করবে। একটা স্লোগান দিয়ে শেষ করে আপনি যেটা প্রশ্ন করেছেন যে দেশ যদি ফেরে ফ্যাসিবাদে, এনসিপি থাকবে রাজপথে, সো ফেরার কোনো অপশন নাই। নির্বাচনী জোট রাজনৈতিক জোটে পরিণত হতে পারে। আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনারা দেখেছেন যে এই সরকার গঠিত হওয়ার পরে আমাদের 6 জন সংসদ সদস্য তারা শপথ নিয়েছেন, এবং শপথ নেওয়ার পর থেকে সরকার যে একটা শপথ ভঙ্গের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের আগাম দিচ্ছে। ফলে আগামী 180 কার্য দিবস, এটা আপনারা জানেন যে সংবিধান সংস্কার পরিষদ কাজ করার কথা এবং সেখানে সংস্কার হওয়ার কথা। যদি আগামী সংসদ যে 12 তারিখে ডাকা হয়েছে অধিবেশন, সেখানে যদি সরকার এই ব্যাপারে শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব না দেখায় এবং যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তাহলে অবশ্যই এটা বাংলাদেশকে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাবে, এবং সেক্ষেত্রে সম্পূর্ণ দায় নিতে হবে সরকারকে। আমাদের দিক থেকে আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে, নতুন রাজনৈতিক দল হলেও গণতন্ত্রের প্রতি এবং সংস্কারের প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে বেশি কমিটমেন্ট দেখিয়ে এসেছে, এবং এই সরকার গঠনের পর থেকেও এনসিপি সবচেয়ে বেশি তীব্রভাবে সরকারের অগণতান্ত্রিক বিভিন্ন নীতির সমালোচনা করে যাচ্ছে। ফলে আমাদের এই ধারা অব্যাহত থাকবে, এবং যদি পরিস্থিতি সেরকম ডিমান্ড করে যে আপনারা জানেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশ সংবিধান প্রত্যেকটা রাজনৈতিক দলকে সভা সমাবেশ করার যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, এটা যখন যেভাবে প্রযোজ্য, যেভাবে প্রয়োজন, সেভাবে আমরা অবশ্যই ব্যবহার করব, সেটা সময় বলে দেবে। কিন্তু আমরা এটা বলতে চাই যে সংস্কার এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য এনসিপির তরফ থেকে যত ধরনের পদক্ষেপ সংসদের ভেতরে, সংসদের বাইরে, যেটা আমাদের সম্মানিত আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ ইতিমধ্যে বলেছেন যে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে এনসিপির পক্ষ থেকে এনসিপি সরব ভূমিকা রাখবে। এর পাশাপাশি যেহেতু আমরা একটা নির্বাচনী জোটেও ছিলাম এবং এখনও সেই জোটকে কেন্দ্র করে আমরা বিরোধী দল গঠন করেছি, সেখানেও সেই জোট বসে যদি কোনো জোটগতভাবে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা জোট নেবে সে ব্যাপারে, সেটার সাথে আমাদের দলীয় যে কার্যক্রম, দলীয় যে কর্মসূচি, এর কোনো কনফ্লিক্ট নাই। ফলে দুটো সমানতালেই আগাবে বলে আমরা মনে করি।
আপনারা যখন দল হিসেবে আত্মপ্রকাশ করেন তখন 1 বছরের কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন এবং বলেছিলেন 1 বছরের মধ্যে গণতান্ত্রিক উপায়ে আপনারা কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করবেন। সেটা 1 বছর পর্যন্ত হয়ে গেছে। আপনাদের পদক্ষেপ কি হবে না আমাদের বলেছি যে আমাদের যে গঠনতন্ত্র হয়েছে আত্মপ্রকাশের পরে আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা একটি সম্মিলিত লিডারশিপ আমরা নিয়ে আসতে চাই। একই সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি আছে রাজনৈতিক পরিষদ এবং সভাপতি সেক্রেটারি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হবে। তা আমাদের প্রতিষ্ঠার পর থেকে আজকে আমাদের আগামী 28 ফেব্রুয়ারি 1 বছর পূর্তি হবে। সেক্ষেত্রে আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করবে অতি দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল গঠনের এবং আগামীকালকেও আমাদের একটি সাধারণ সভা আছে, সেখানে আমরা সামগ্রিকভাবে আলোচনা করব এবং একই সাথে যেহেতু একটি জাতীয় নির্বাচন আমাদের এখানে আমরা পড়েছে, ফলে নির্বাচনকে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে 1 বছরের মধ্যে। ফলে এই ধরনের রাজনৈতিক বাস্তবতা বিবেচনা নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত অতি দ্রুত আপনাদেরকে জানিয়ে দেব। একটা বিষয়ে যেটা তুষার বললো, মূলত হচ্ছিল গণভোটের কথা আমরা অনেকেই বলছি এবং হলো শপথ না নেওয়া সংবিধান সংস্কারের সেই বিষয়টি বলা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে 180 দিনের মধ্যে কার্যকরের বিষয়। কিন্তু এখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় যে যারা সরকার গঠন করেছে তারা কিন্তু ভোটে সরকার গঠন করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের পাওয়া দেওয়া অনেক, সেই বিষয়টা কিন্তু অস্বীকার করার মতো কোনো কিছু নেই। তো তারা চাইলে অনেক কিছু পরিবর্তন করলেও 2/3 ভোট যেহেতু তারা পেয়েছে সেটি করতে পারে। তো সেই দিক থেকে তো বিরোধী দলের কিছু থাকার কথা না, তার প্রতি আন্দোলন করা ছাড়া। 2/3 সংসদীয় আসন বা সংখ্যাগরিষ্ঠতা যখন কোনো দলে থাকে তারা সংবিধান সংশোধন করতে পারে, এটা সত্য। কিন্তু তার আগে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করার পরে সংবিধানের যে অবস্থা দাঁড়াবে, যে সংবিধানটা যে জায়গায় যাবে, সেটাকে আপনি জুলাই সনদে বর্ণিত যেভাবে বলা আছে যে নিম্নকক্ষের 2/3, উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং গণভোটের মাধ্যমে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন। ফলে সেটা আপনি মৌলিক সংস্কারের ক্ষেত্রে তখন আপনি করতে পারবেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ভিত্তিতে যে নির্বাচন হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে যে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংবিধান সংস্কার পরিষদ সদস্য এবং তারা সংসদ সদস্য। ফলে যারা এই প্রশ্ন করেছেন বা যারা এটা বলার চেষ্টা করেছেন, বিএনপির এই মুহূর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেই নাই, এটা কিন্তু খুবই বিভ্রান্তিকর বক্তব্য। কারণ তিনি নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিলেন, তার দল সিগনেটারিজ, তিনি জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কি বলা আছে। সেখানে পরিষ্কার বলা আছে যারা জয়লাভ করবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে এবং সংসদ সদস্য হবে এবং 180 কার্যদিবস পরে সংবিধান সংস্কার পরিষদটা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে এবং তারপরে আবার সংসদে তারা যে রেগুলার যে আইন প্রণয়ন এবং পরবর্তীতে যদি কোনো সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে সেটা কিন্তু তখন তারা করতে পারবে। ফলে আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে যে গণভোট যখন জনগণ জুলাই সনদকে অনুমোদন করেছে, এটাকে বাস্তবায়ন করা ছাড়া কোনো সরকারের অন্য কোনো অপশন নাই। এমনকি এই কথাটা বিএনপি যিনি প্রতিনিধিত্ব করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে, তিনি বারবার বলেছেন যে জুলাই সনদ মানে জুলাই গণভোট এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত, জনগণের রায়, এটা সংসদের উপর আইনি বাধ্যবাধকতা থাকবে এটা বাস্তবায়ন করার জন্য। কিন্তু এখন দুঃখজনক বাস্তবতা হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি তিনি তার কথাটাকে সুরটাকে পাল্টে ফেলেছেন। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। কিন্তু গণভোট কোনো সরকার তার যত বড় সংখ্যাগরিষ্ঠতাই থাকুক জনগণের রায়কে কিন্তু পাল্টে দিতে পারে না বা এটাকে অমান্য করতে পারে না। ফলে যারা এটা করবে তারা এটা দায়ও তাদেরকে নিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা ছিল জনগণের আন্দোলনের ফসল। সেটাকে যখন আওয়ামী লীগ এসে 2/3 জোরে বাতিল করে দিয়েছিল এই 2011 সালে, এটার কনসিকুয়েন্স কিন্তু আওয়ামী লীগকে ফেস করতে হয়েছে। ফলে এখন যারা গণভোটকে অবজ্ঞা করবে, গণভোটকে যারা অবৈধ কিংবা গণভোটের রায় আমরা মানতে বাধ্য না, এই সমস্ত কথা যারা বলবে, বাংলাদেশের জনগণও তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। এটা পরে এটার বিষয় আসলে ইসি বলবে, কারণ আমরা মাত্র লিস্টে দেখেছি আর আমরা তো আসলে পুরো সংবাদ সম্মেলন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিকে আপাতত আপনার প্রশ্ন করার আনসার দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই অবশ্যই
বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব করা হবে কিনা এই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন? এটা বিরোধী দল বসে সিদ্ধান্ত নেবে। যেহেতু বিরোধী দলের পক্ষে 11 দলের যে একটি ঐক্যবদ্ধ জোট আছে, তারা বসে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেহেতু বিরোধী দলের চিফ হুইপ তিনি বলেছেন, আশা করি সেই প্রস্তাবনায় অন্যান্য দলগুলো সম্মত হবেন এবং আমরা আশা করব সংসদের প্রথম অধিবেশনে এই প্রস্তাব উত্থাপিত হবে এবং যারা গণ অভ্যুত্থান পরবর্তীতে এই নতুন সংসদে নির্বাচিত হয়েছেন তারা সেই প্রস্তাবের প্রতি অবশ্যই সম্মতি জ্ঞাপন করবে, শ্রদ্ধা রাখবেন। ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।